নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। কেউ দেখিয়েছে শারীরিক বাধা সরিয়ে নিজের স্বপ্ন নিয়ে বাঁচার জেদ, কেউ তার হাতের জাদুতে কাঠামোতে এনেছে মূর্তির রূপ, কেউ মনের জোরে ভাগ্যের পরিহাসকে হার মানিয়েছে, কখনো একলা মা সন্তানকে মানুষ করার লড়াই এনেছে। এমনই চার দারুণ দিদির গল্প শুনবো আমরা আজকে। সবাই মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে ফারজানা খানাম। নমস্কার দিদি, আমি ধনিয়াখালীর রোজপুর গ্রাম থেকে আসছি। পড়াশোনা করতে করতে ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়া এবং অসুস্থতার মধ্যে দিয়ে দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়ার গল্পটাই আজ তোমাকে শোনাতে এসেছি। তোমার সব গল্প শুনবো ফারজানা। মিতা রানী ঘড়াই। দিদি নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর জেলার কোলাগেছিয়া গ্রাম থেকে এসেছি। আমি কিভাবে এক পায়ে দাঁড়িয়ে নিজেকে এতদিন এগিয়ে এসেছি সেই গল্প তোমার সাথে করতে এসেছি। তোমার সব কথা শুনবো। শম্পা পাল ঘোষ। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে এসেছি। আমি কিভাবে মাটির কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়েছি এবং আমার বাবাকে সহযোগিতা করে এগিয়ে চলেছি সেই গল্পই আজকে আমি শোনাবো। দীপিকা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি চুচুড়া প্রিয়নগর থেকে এসেছি। আমার জীবনের শেষ থেকে নতুন করে আমি কিভাবে আবার শুরু করলাম সেই গল্পই আজ আমি তোমাকে বলবো। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বিজেত। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে আমরা একটু কথা বলবো ফারজানার সাথে। আমরা 3 বোন, আমি আর আমার মেজ বোন শিল্পী। একটু দুজনে কাছাকাছি বয়সেরই ছিলাম। পড়াশোনা করতে করতে 11-12-এ পড়তে পড়তে আমাদের বাবার ফার্স্ট অ্যাটাকটা হয়। তারপরে বাবা আমাদের দেখাশোনা করে হঠাৎ করে ব্যান্ডেলের মধ্যে শহর থেকে একটা প্রত্যন্ত গ্রামে 2 বোনের একই সাথে একই দিনে বিয়ে দিয়ে দেওয়া হয়। একটা অন্য পরিবেশ, প্রত্যন্ত যেখানে একটা মানে কোনো রাস্তার লাইট জ্বলে না, শুধুমাত্র বাড়ির লাইটটাই সব। কেন এরকম ভাবে বিয়ে দিয়ে দিল কেন? বাবার ফার্স্ট অ্যাটাক করে গেল। তখন বাবার এটাই মনে হলো যে 3টে মেয়ের একজনেরও বিয়ে দিতে পারি তাহলে হয়তো কিছুটা রিলিফ হবে, কারণ তখন বাবার হয়তো মৃত্যু ভয়টা বেশি কাজ করতো মনের মধ্যে। 17-18 বছর আগে হয়তো এতটা আমাদের মধ্যে ছিল না যে বিয়ে জিনিসটা কি বা কি রকম। আমরা তখন যথারীতি পড়াশোনা করছি, পড়তে পড়তে যখন বিয়ে হলো সেই রকম পরিবেশটা আমরা প্রত্যেকটা ব্যাপার ওটাকে এনজয় করতাম। আমরা আস্তে আস্তে এইভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার ছেলের আসা 1 বছরের মধ্যে। আমার বোনের সাথে ওরও একটা ছেলে, 1.5 বছর পর ওরও একটা ছেলে হয়। 2 বোনে 2 ভাইয়ের সাথে বিয়ে হয়, একই বাড়িতে একসাথে থাকা। আমি ছেলেকে 6 অবধি নিজে সিবিএসসি বোর্ডে নিজে পড়িয়েছি, কোনো টিচার ছাড়াই। খুব আমার সেটা গর্ব লাগে। সেরকম পড়তে পড়তে 6-এ হঠাৎ করে মানে আমার নানা রকম টেনশন হতো। আমার মনে হতো এত কিছু আমি যে মানে হাসি মুখে জয় করছি, কিন্তু আমার যেন কোথাও একটা মানে ভিতরে একটা যেন কিছু ফাঁকা থাকতো, সেটা আমার মনকে কুড়ে কুড়ে খেত। সবকিছু যেন কোথায় হারিয়ে যেতে লাগলো আস্তে আস্তে। যেহেতু বাইরে থাকতো, সংসারে শ্বশুর শাশুড়ির দায়িত্ব, মানে ছেলের দায়িত্ব তো বটেই। আমার যেন মনে হতো আমি আমার যেগুলো আমি আঁকতে ভালোবাসতাম, নাচতে ভালোবাসতাম, তবলা বাজাতে ভালোবাসতাম, সবকিছু বন্ধ হয়ে গেছে। যেন বন্ধ হয়ে গেছে। আমি যেন আমার আমিটাকে কোথায় হারিয়ে ফেলেছি, এটাই আমাকে কুড়ে কুড়ে খেত। আর এটাই আমার মনে হতো যেন ডিপ্রেস। নিজে কিছু করতে না, সারাক্ষণ সংসারই করতে। হ্যাঁ, সারাক্ষণই ওসবই গোছাতাম। ওকে ভালো খাওয়াতে হবে, ওকে ভালো রাখতে হবে, এটাতেই কি আমার নিজের পাওয়া? তাহলে আজ আমি খুশি নই কেন? তখন মাথার মধ্যে একটা ডিপ্রেস ভিতরে ভিতরে অনুভব করতাম সেটা। সেরকমই একদিন হঠাৎ করে 16 সালের ডিসেম্বর মাসের 9 তারিখে যথারীতি রাতে খাওয়া দাওয়া করে ঘুমোই, কিন্তু সেই ঘুমটা ভাঙে আমার 3 দিন পর। চোখটা খোলার পর সামনে দেখতে পেলাম মায়ের জল ভরা চোখ। আমি আইসিইউ রুমে শুয়ে আছি। বুঝতে পারলাম আমি অসুস্থ। তারও 2-3 দিন পর আস্তে আস্তে আমি প্রথম ধাক্কাটা পেলাম যখন আমি অনুভব করলাম যে আমার ডান সাইডটা আমার কোনো রকম ভাবে নড়ছে না। চোখটাতে আমি সবকিছু দুটো দুটো দেখছি। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম আমার প্যারালাইজড। চোখ থেকে পা পর্যন্ত আমার সম্পূর্ণ আমি প্যারালাইজড। এটা আমার জীবনের হলো প্রথম ধাক্কা, যে আমি কোনোদিন বসতে পারবো না, কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন ছুটতে পারবো না ছোটবেলার মতো। এটাতে তবুও আমি ভাবলাম যে না, আমি পারবো। এখন তো নানা রকম উন্নত চিকিৎসা হয়েছে, আমি কেন পারবো না? আমি জয়লাভ করে নিতে পারবো। কি হয়েছিল?
হেমাটোমা হয়েছিল ব্রেনের মধ্যে, মানে শিরাটা ফেটে গিয়ে ব্লাড জমে গিয়েছিল। এটা হঠাৎ করে এরকম হয়? হয়তো কিছুটা ডিপ্রেস ছিলাম আর প্রেশার হাই হয়েছিল। তারপর 1 মাস 2 মাস ধরে আমি ফিজিওথেরাপি করি, নিজের মনের জোরে আমি হাঁটছি, কতবার পড়ে গেছি, পায়ের স্ট্রেংথটা নেই। পায়ের স্ট্রেনটা নেই, আর 5 জন হাঁটছি, আমি হেঁটে অত দূর যেতে পারবো তো? আমার পাটা যদি আবার লটকে পড়ে আমি ঠিক মতো যেতে পারবো তো? আমার হাতে লেখা খুব সুন্দর ছিল দিদি, আমাকে একদিন ডক্টর এসে বললো তুমি তোমার নামটা লেখো, আমাকে পেনটা দিল, আমি পেনটা ধরতেই পারছি না দিদি, আমার হাত কাঁপছে, আমি কোনো আকরই কাটতে পারছি না। আমি জানি FARZANA ফারজানা আমার নামের স্পেলিং জানি, কিন্তু আমি লিখতে পারছি না। সেইখানে আমার ছেলে আরমান আমাকে এরকম ডট ডট দিয়ে ABCD লেখা, ক খ লেখা থেকে শুরু করে আবার নতুন করে আমি আমার লেখা আবার স্টার্ট করেছি। সেখান থেকে এখন আবার হ্যান্ডরাইটিং আগের মতন আমি এনে ফেলেছি। এই যে আমার এই স্ট্রাগলটা, এরই মধ্যে আবার আমার স্বামীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে সার্ভিস করেন, উনি থাকেন মেদিনীপুরে, আর আমার বাড়ি এখানে গ্রামে। এখানে আমার ছেলেকে বোনের কাছে রেখে আমি ওখানে আমার স্বামীর কাছে 3-4 দিন থাকি, আবার ছেলের কাছে এখানে 2-3 দিন আসি। বাড়িতে আমার শাশুড়ি রয়েছে বয়স্ক, আমার নিজের মা রয়েছে বয়স্ক, তাকে দেখা এবং সব কিছুর মধ্যে দিয়ে যে মানে আমি যে এখনো অবধি এইভাবে আপনাদের মানে এইখানে আমি আসতে পেরেছি, এতে আমি নিজেকে খুবই গর্ববোধ করি। শুধুই কি ফিজিওথেরাপিতে তুমি সুস্থ হলে? এই যে হাঁটা চলা করছো, আজ তুমি আমার মঞ্চে এসছো, হ্যাঁ দিদি, সুন্দর করে দাঁড়িয়ে কথা বলছো। হ্যাঁ, পুরোটাই ফিজিওথেরাপি। আর সবচেয়ে বড় ট্রিটমেন্ট যেটা, সেটা হলো মনকে যদি আমি ট্রিটমেন্ট না করতে পারতাম দিদি, আজ হয়তো কোনো ফিজিওথেরাপি, কোনো পৃথিবীর ওষুধ আমাকে এখানে দাঁড় করিয়ে রাখতে পারতো না। এখন আমি মনকে এটাই বুঝিয়ে নিয়েছি, আমার চারিদিক থেকে যেরকম চাপই আসুক না কেন, আমি আমার ভালো লাগাগুলো আবার আমি বার করব। আমি যখন দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছি, আমাকে এগুলো করতেই হবে। নিজের জন্য সময় দেওয়াটা ভীষণ দরকার। নিজেকে যদি কোনো মানুষ হারিয়ে ফেলে, কাউকে খুশি করা তো দূরের কথা, সে তো নিজেই খুশি থাকতে পারবে না। সেখানে একদম। আমার মনে হয় আমি যেটা করেছি, আমার আমিত্বটাকে যেন কেউ যেন হারিয়ে না ফেলে। খুব সত্যি কথা, একদম। আজ তুমি সেটা বুঝতে পেরেছো, নিশ্চয়ই। মনের জোরে তুমি জীবনে এগিয়ে এসছো, এত বড় একটা কঠিন রোগ থেকে তুমি ফিরে এসছো। আমি এটাও চাই যে আমার যে ভালো লাগাগুলো আছে সেগুলোকে আমি কাজে লাগাতে। নিজের ট্যালেন্টগুলোকে কখনো হারিয়ে ফেলবে না। না, ভালো থেকো ফারজানা, নিজের উপর যত্ন রাখবে এবং সবকিছু শুরু করে দাও কিছু করতে। করে নেবো, কেননা আর হয়তো দ্বিতীয়বার জীবন পাবো না, ভগবান একদম। এটা দ্বিতীয়বার দিয়ে জীবন একবারই পাবে। যতটা পারি আমি এবার আনন্দকে লুটে নেব। একদম, দুহাত। খুব ভালো, ভেরি গুড। সবই বৃথা। কি খেলা আসছে সকলের জন্য দেখো এবার। ফার্স্ট রাউন্ডের খেলা, ফুচকা খেতে হবে। 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি ফুচকা খাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে ফারজানা। শুরু করো, স্টার্ট। আস্তে, ভেঙে যায় না যেন ফুচকা। ফুচকা খালি করো। মুখের ভেতরে কি আছে? পিপে? কোথায় ঢুকছে ফুচকা? টাইম আপ। 30 সেকেন্ডে ফারজানা 12টা ফুচকা খেয়েছে। ফ্যান্টাস্টিক। মিতা রানী ঘড়ইয়ের সাথে কথা বলবো এবার। তুমি বললে যে তুমি এক পায়ে জীবনের লড়াই করে এগোচ্ছ, কি ঘটেছিল? আমার যখন 7 মাস বয়স, তখন আমার জ্বর হয়েছিল, চিকিৎসা করা হয়, জ্বরটা ভালো হয়ে যায়। তার 2-3 দিন পর আমি হঠাৎ করে দাঁড়াতে পারছি না, আর দাঁড়াতে কেন পাচ্ছি না, আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ডাক্তারবাবু বলল কিছুই আমরা করতে পারবো না, একে কলকাতায় নিয়ে যেতে হবে। আমার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, আমার 2 ভাই 2 বোন, বাবা চাষবাসের কাজ করে। তো এই অবস্থায় কলকাতায় নিয়ে আসে, একটানা 9 মাস কলকাতায় চিকিৎসার জন্য আসে, প্রতি মাসে 3-4 বার করে আসতে হয়। এতদিন চিকিৎসা করার পর কিছুই হলো না যখন, তখন কলকাতায় আর আসলো না, আর্থিক অবস্থাও ভালো না। দুটো পাই অবশ্যই গেছিল। একটা পা ঠিক আছে, একটা পা। যখন আমার 6-7 বছর বয়স হলো, আমি বাবাকে বললাম আমি লেখাপড়া করব। না, বাবা বলল কিভাবে তুই স্কুলে যাবি আর ভর্তি করব, যে কিভাবে পড়াশুনো করবি। আমি বললাম যে না, আমি স্কুলে পড়াশুনো করতে চাই যেইভাবে হোক। তো বাবা স্কুলে কথা বললো, ভর্তি করলো।
তো আমি তখন হাতে পায়ে হেঁটে স্কুলে যেতাম। গিয়ে প্রাইমারিটা শেষ করলাম। তারপর যখন হাই স্কুলে ভর্তি হবো আমি বাবাকে আবার বললাম যে বাবা আমি পড়াশুনো করতে চাই। সেটা ছিল 1-1.5 কিলোমিটার দূরে সেই স্কুলটা। তো বাবা বললো কীভাবে স্কুলে যাবি? আমি বললাম না, আমি যেভাবে হোক পড়াশুনোটা করতে চাই, আমার প্রচণ্ড ইচ্ছা। এবার সেখানেও গিয়ে ভর্তি করলো। কোনো দিন বাবা দিয়ে আসতো, নিয়ে আসতো। তো রাস্তা দিয়ে যেতে কিভাবে? কারোর হয়তো সাইকেলে চলে যেতাম বা কোনো গাড়ি ছিল তাতে করে যেতাম, এই হাতে পায়ে হেঁটে হেঁটে। তারপর সেখানে মাধ্যমিকে 2nd ডিভিশন পাস করলাম। তো ওখানে আর স্কুল নেই, একটা 5 কিলোমিটার দূরে একটা স্কুল ছিল, তখন সেখানেও ভর্তি করলো। ওখানে আমি এইচএস দিই। এইচএস দেওয়ার পর তো আরও পড়ার ইচ্ছে, কিন্তু আমি পারছি না, অত দূরে স্কুল, বাবার আর্থিক অবস্থা ভালো না, তো কি করে কি পড়াশুনো করব। এই করে বাড়িতেই থাকলাম, আর পড়াশুনোটা এগিয়ে নিয়ে যেতে পারলাম না। হ্যাঁ, তারপর ভাবলাম যে কিছু তো করতে হবে আমাকে নিজেকে। প্রথম 2-3 জন ছাত্রছাত্রী নিয়ে টিউশন চালু করলাম। এইভাবে টিউশন করতে করতে বাকি সময় তো বসেই আছি, কি করব। তখন আমার পাশের বাড়িতে রূপার চেন তৈরি হয়। তখন ওরা বলল যে তুই কাজটা করবি? আমি বললাম হ্যাঁ আমি করব। বলে ওদের বাড়িতে আমি কাজটা শিখছি, এদিকে টিউশন করছি। আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে ওই কাজটা বাড়িতে করতে হবে নিজেকে। করতে করতে ওই টিউশনের পয়সায় একটা একটা করে কাজের জিনিসগুলো কিনলাম। গ্যাস সিলিন্ডার কিনলাম, গ্যাসের পাইপ, তারপর গন, চিমটা, তারপর প্লাস আরও যাবতীয় জিনিস, টুল, এগুলো সব কিনলাম। তারপর যখন কাজটা পুরো শিখে গেলাম, বাড়িতে তাদের বাড়ি থেকে কাজটা নিয়ে করতাম। এই করতে করতে বাইরে থেকে 2-4 জন আসলো, এসে বলল আমাদের কাজ করে দেবে। তখন থেকে ওই কাজটা করলাম, করে বাবাকেও কিছু সাহায্য করতে থাকলাম। এদিকে পাশাপাশি টিউশনিটাও চালিয়ে যাচ্ছি। ওই কাজটা করে আমি নিজের উপার্জনে একটা কুটি কিনেছি, 2 সাইডে চাকা লাগানো, যাতে আমি নিজে চালিয়ে সেটা যেতে পারি। হ্যাঁ, সুবিধা হবে। একটা সেলাই মেশিন কিনেছি, আমি এক পায়েই ওই মেশিন চালাতে পারি, টুকটাক সেলাই করতে পারি। তাহলে এখন তুমি নিজে রোজগারও করছো, ব্যস্তও আছো, নিজের স্কুটি নিয়ে এখন ঘোরাঘুরিও করতে পারছো, এরকম না যে তুমি এক জায়গায় আটকে গেছো। যেখানে খুশি আমি সেখানে যেতে পারছি। ভেরি গুড। দিদি, এটা আমার মনে হয় যে নিজের ইচ্ছা শক্তিটা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। আর মনের জোর। তোমার যখন এই যে দিদি নাম্বার 1টা হয়, তখন আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই, ভুলে গিয়ে আমি ওটা 1 ঘন্টায় এক মনে দেখতে থাকি। আর সবসময় ভাবতাম যে আমি যদি যেতে পারতাম দিদির কাছে, আমিও আমার কষ্টগুলো শেয়ার করতে পারতাম দিদির সাথে। এটাও তোমার মনে ইচ্ছে হ্যাঁ, ছিল? এটাও আমার ইচ্ছা ছিল। দিদি নাম্বার মানে মঞ্চে বসে আছো। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর একটা আমি আমার বন্ধুর সাথে আলাপ করাতে চাই আপনার। এটা হচ্ছে আমার সবসময়ের বন্ধু, এটা না থাকলে আমি একদম। কোনোদিনও মনে কিছু করতে পারতাম না। ঠিক তাই। কিন্তু যখন তুমি বাইক চালাও, যখন বাইক চালাই এটা সাথে নিয়ে যাই। পাশে রেখে দাও। হ্যাঁ, পাশের বুঝি। কোনো বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। करते जो सपने सच हो गए ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে মিতা। স্টার্ট। যেভাবে ওকে, ছাড়ো। মিতা 30 সেকেন্ডে 10টা ফুচকা খেয়েছে।
শম্পা, মাটির কাজ করো। আজকে আমার মাটির কাজ আমি এখানে নিয়ে এসেছি। শুরু করলে কি করে কাজ, শিখলে কিভাবে? আমি নিয়ে আমাদের 5 জনের সংসার, বাবা মা। আমার বাবা এই কাজটা শুরু করেছিল। প্রথমে উনি মাটির ছোট ছোট মূর্তি নিয়ে উনি হেঁটে এখান থেকে হাওড়া স্টেশনে গিয়ে বিক্রি করত। তখন আমাদের খুবই আর্থিক অবস্থাটা খারাপ ছিল। তখন আমাদের প্রত্যেক দিন বিক্রি করে আনবে, তারপর আমাদের প্রত্যেক দিনের বাজার হবে এবং খাওয়া হবে। ওইভাবে কিন্তু আমি জ্ঞান হওয়ার পর থেকে আমার এই মাটি দিয়ে আমার হাতে খড়ি, মানে বাবা কাজ করতো যখন, তখন বাবার সাথে সাথে ওই মাটিটা চটকানো, রং মাখা, ওইভাবেই আমার শেখা আস্তে আস্তে। মা বাবার সাথে মানে যতটা বাবা কাজ করতো ততটা মা, মানে সমান, দুজনে একেবারে সমানভাবে কাজ, একদিকে সংসার একদিকে কাজ। এবং আমরা তখন ছোটবেলার থেকে ওই কাজটা করা শুরু করি। আর বাবা বলেছিল যে পড়াশোনা করলেও এই কাজটা শিখলে পরে গিয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে কাজটা করে। ওইভাবে করতে করতেই আমার মাটির কাজটাতে হাতে খড়ি হয়েছে। ওখান থেকে পড়াশোনা শুরু হলো। বাবা নিজে সেইভাবে পড়াশোনা করতে পারেনি, কিন্তু বাবা বলেছিল যে আমার ছেলেমেয়েরা যেন কোনোভাবে পড়াশোনা কোনো ওদের না হয়, ওদেরকে আমি মানুষের মতো মানুষ করব এই কাজ করে। এবং তখন আমাদের থাকারও সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এই কাজ করে আমরা 3 ভাই বোন পড়াশোনা শুরু করেছি এবং আমি MA কমপ্লিট করেছি। কলেজে যখন পড়া শুরু করলাম তখন আমি মর্নিং কলেজে পড়তাম। কলেজ থেকে ফিরেই তাড়াতাড়ি ফিরে আমি পুরো কাজটা করতাম। এই কাজগুলো কিভাবে হয়? এটা মাটির উপর ছাঁচ ফেলে করো? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে একটা মডেল তৈরি করা হয়, তারপর সেটাকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ডাইস করা হয়। দেন গঙ্গার থেকে মাটি আসে, সেই মাটিটা ওই ছাঁচের ওপর ফেলে জোড়া দিয়ে পাখি তৈরি হয়, সেটাকে পলিশ করা হয়, মাজা হয়, সেটা তারপর শুকাতে দেওয়া হয়। তারপর এই পাগুলো আরেক জায়গার থেকে আসে, সেই পাটা লাগানো হয়, তারপর পাটা ভাঙা হয় শুকালে, তারপর রং করা হয়। আর পুরো রঙের কাজটা আমি করি। বাহ। আর এটার পাশাপাশি আমাদের ঠাকুর তৈরি হয় সিজনের, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর। সেই ঠাকুরগুলো আমি রং করা, কাপড় পরানোটা আমার দায়িত্ব। আমার এই কাজটা করে আজকে যেখানে আমাদের কিছু ছিল না, সেখানে আমার বাবা যাদবপুরে 3টে ফ্ল্যাট করেছে শুধুমাত্র এই মাটির কাজটার উপর। তা এখন তুমি কোথায় থাকছো? 2017 সালে আমার বিয়ে হয়েছে রানাঘাটে। বিয়ের আগেই আমি বলে দিয়েছিলাম যে এই কাজটা আমি কিন্তু ছাড়তে পারবো না। মানে তা এখন কিভাবে করছো এত দূরে থেকে? এখন আমি 15 দিন হয়তো রানাঘাটে থাকি, আর 15 দিন এখানে আসি বাবার সাথে। আর আমার ইনলস আর আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে হেল্প করে। এই কাজ করে যে আমার শান্তি একটা ভেতরে, সেইটাকে আমি কিছুতেই ভুলে থাকতে পারি না। সেই জন্য আমি নিজে এখন আমি চেষ্টা করছি নিজেও শুরু করা। আমার বাবাও আমাকে উৎসাহ দিচ্ছে। বাবার এই ব্যবসাটা কোনোভাবে বন্ধ হতে আমি দিতে পারবো না, সেটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে চাই। ইচ্ছে থাকলে সব সম্ভব, তোমার স্বপ্ন সফল হবে। আমি তোমার কাজটাকে একটু হাতে করে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই আসো। কি সুন্দর। এগুলো কোথায় তোমাদের বিক্রি হয়? আমাদের এগুলো বাড়ির থেকে এখন পাইকাররা এসে নিয়ে যায়। এগুলো আসাম, নাগাল্যান্ড, কলকাতার আউটস্কার্টে যেসব মেলা সেখানে যায়। ওরাই গল্প করে যে বাচ্চারা এসে এত আনন্দ পায় দেখে, যে ওটার জন্য মনে হয় যেন আরো সুন্দর করে করি সেগুলো। করো আরো। হ্যাঁ, তখন নিজের মনে যে আনন্দটা, সত্যিই তাই। ওটার জন্য এই কাজটা কিছুতেই মনে হয় না যে আমি এটা ছাড়তে পারবো। খুব সুন্দর, বিউটিফুল। দিদি, আমি চাই তুমি এখান থেকে পছন্দ করে নাও। তোমার যেটা ইচ্ছা আমাকে দাও। আপনি এই দুটো নেবেন। আচ্ছা, এই দুটো? এই দুটো? আচ্ছা, থ্যাংক ইউ। স্টার্ট। চেবাও শম্পা, মুখ খালি করো। টাইম আপ। শম্পা 30 সেকেন্ডসে 11টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস সাফেদ ডিটারজেন্ট পাউডার। দীপিকার সাথে কথা বলবো এবার। আমার এখন একটাই পরিচয়, আমি সিঙ্গেল মাদার। মেয়েকে বড় করা, মেয়ের পেছনে টাইম দেওয়া, ওর স্বপ্নগুলো পূরণ করা, এটাই আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি। তো এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন? যেটা হলো, বাবা মায়ের আমি একমাত্র মেয়ে। আমার ভাই ছিল কিন্তু এখন নেই। ভাইকে একটা অ্যাক্সিডেন্টে আমরা হারিয়ে ফেলেছি।
হঠাৎ এইচএস দেওয়ার পর বাবার কাছে একটা সম্বন্ধ আসে যে এরকম কাছাকাছি একটা ছেলে আছে, কথাবার্তা হয়, তার বাড়ির সাথে কথাবার্তা হয়, তো বাবা মা বিয়ে ঠিক করে। বাবা ভেবেছিল যে মেয়ে তো আদরের, কাছাকাছি থাকলে আমি একটু দেখতে পাবো, ওকেও দেখে খুব ভালো লেগে গেছিল। বাবা বিএসএফে চাকরি করতেন। বাবার মুখের উপরে আমি বা ভাই কোনোদিনই কোনো কথা বলতে পারিনি, বাবা এতটাই রাগী ছিল। মাকে বলেছিলাম যে এত তাড়াতাড়ি বিয়েটা দিও না, মাও সেইভাবে কিছু বলে উঠতে পারেনি বাবার মুখের উপরে। তো আলটিমেট বিয়েটা হয়ে যায়। বিয়ের 2-3 মাস পর থেকে আমি বুঝতে পারি যে আমার ঠিক জায়গায় বিয়েটা হয়নি, কারণ আমার হাজব্যান্ড, ওর কাছে ওর লাইফে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আমি সেটা বুঝতে পেরে গেছিলাম। ওকে অনেকবার অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করি যে বিয়েটা যখন হয়েই গেছে, বাবা মার ইচ্ছাতেই হয়েছে, ওর বাবা মা আমার বাবা মা, তো এটাকে ভালোভাবে যাতে আমরা কন্টিনিউ করতে পারি। ও আমাকে কথা দেয়, হ্যাঁ ঠিক আছে, আর এরকম হবে না, কিন্তু কোনোটাই কিছু হয়নি, ওই রকমই চলতে থাকে। লজ্জায় বলুন, ভয়ে, সবার সম্মানের কথা ভেবে কাউকে কিছুই বলিনি কোনোদিন। তারপর 2009 সালে আমার মেয়ে হয়। প্রথমে কিছুদিন তো মেয়েকে নিয়েই খুব ব্যস্ত ছিলাম। আমি ভাবি যে এবার হয়তো অন্তত সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর থেকে আরও আমাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে থাকে। সমস্যাটা কি ছিল? তোমার প্রতি দায়িত্ব ছিল না, বা তোমার কথা ভাবতো না? না, ইভেন কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে নিয়ে কোনোদিন ডাক্তার দেখাতেও যায়নি। তো সে কি নিয়ে ব্যস্ত থাকতো? অ্যাকচুয়ালি ও আমাদের মতো সাধারণ লাইফের থেকে ও ভার্চুয়াল লাইফটা বেশি পছন্দ করত। ভার্চুয়াল লাইফ মানে? এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এগুলোকে ও বেশি ইম্পর্টেন্স দিত। সেগুলো সূত্র ধরে আরও যা যা হয় সেইগুলোতেই ও বেশি আর কি মগ্ন হয়ে থাকতো। মেয়ে হওয়ার পরে ডিস্টেন্সটা আরও বাড়তে থাকে, মানে এমন বাড়তে থাকে যে ও উপরে দোতলায় থাকলে আমি নিচের ঘরে থাকতাম। এরকমভাবে চলতে থাকে, তবু বাবা মাকে বলতে পারিনি। ফার্স্টে যেটা বললাম যে ভাইকে হারিয়ে ফেলেছি, বাবা মাকে কি করে আমি বলবো? বাবা মা তো এমনিই মন থেকে ভেঙে পড়েছে, আমার কষ্টের কথা আমি কিভাবে ওদের জানাবো? শ্বশুর শাশুড়ি বুঝতে পারতো যে আমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, তারা সেটাকে কমানোর চেষ্টা কিন্তু করেনি। আমি বুঝতে পারি আমার ফ্যামিলির দিকের খুব কাছের একজন মানুষের সাথে ও কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে। ওর মতো ওর লাইফটাকে চালাতে থাকে। আমি ডিসিশন নিই যে আমি বাড়িতে এবার জানাবো, আর আমি পারছি না। এরই মধ্যে আরও একটা বাজে ঘটনা ঘটে আমার লাইফে, যেটা হলো ওদের বাড়ির খুব কাছের একজন রিলেটিভ আমাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয় এবং মলেস্ট করার চেষ্টা করে। আমি তখন ঠিক করি যে আমি আর চুপ করে থাকবো না, এবার আমাকে বলতেই হবে, কথা বলতেই হবে। যখন আমার শ্বশুর শাশুড়িকে জানায়, হাজব্যান্ডকে জানায়, ওরা কোনো পাত্তা দেয়নি ব্যাপারটাকে। বলে রাস্তাঘাটে চলতে গেলে মেয়েদের তো এরকম হ্যারাসমেন্ট হতেই হয়, তুমি ব্যাপারটাকে নিয়ে এত সিরিয়াসলি ভাবছো কেন? এইভাবে করতে করতে মেন্টালি টর্চারটা কিছু কিছু সময় ফিজিক্যালি জায়গাতেও গেছে। আমি মানে আর পারছিলাম না, অশান্তিগুলো সহ্য করতে আমি আর পারছিলাম না। মানে মনের দিক থেকে আমি ভীষণভাবে ভেঙে পড়ছিলাম, খুব একা লাগছিল, মনে হচ্ছিল মেয়েটাকেও বোধহয় আমি হারিয়ে ফেলবো। কখনো কাউকে বলনি, কারোর সাথে শেয়ার করনি তোমার প্রবলেমগুলো? বাবা মা ছাড়াও তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, না, কত আমি কিছু আছে। সেইভাবে বন্ধু বান্ধবের সাথে অত যোগাযোগ রাখতাম না, আর ওরাও খুব একটা পছন্দ করতো না আমার কোনো রিলেটিভ বলুন বা বন্ধু বান্ধবের সঙ্গে আমার সেইভাবে যোগাযোগ থাকুক। আমি ওদের সেই চাওয়াটাকেও প্রায়োরিটি দিয়েছিলাম যাতে আমার সংসারটা ঠিক থাকে। কিন্তু আলটিমেট আমি বুঝতে পারি আমি যা যা করে এসেছি সব ভুল। একটা টাইম এমন আসে, মানে 7 দিন ধরে বাড়িতে অশান্তি হয়েই যাচ্ছে। আমার হাজব্যান্ড এক জায়গায় থাকছে, আমি এক জায়গায় থাকছি। একটা রাত, যে রাতটার কথা আমি কোনোদিন ভুলবো না, আমাকে এমনভাবে ওরা ট্রিট করছে যেন আমি ওই বাড়ির কেউ না। আমি হয় কিছু একটা করি, নয় নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। সেদিন আমি আর পারিনি, আমি ডিসিশন নিই যে আমি আমার লাইফ থেকে কুইট করব। যাই হোক, আমার মা বাবার আশীর্বাদে হোক, মেয়ের ভালোবাসায় হোক, আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। তারপরে বাবা ডিসিশন নেয় যে না, আর তোকে ওই বাড়িতে থাকতে হবে না। প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম, প্রচণ্ড। কারোর সাথে ঠিকভাবে কথা বলতাম না, খাওয়া দাওয়া করতাম না, মেয়েটা কাছে আসতো, ওকে আদর করতাম, ব্যাস ওইটুকুই। মা বারবার বলতো যে তুই নিজেকে একটু চেঞ্জ করে তুই পড়াশোনা শিখেছিস, উঠে দাঁড়ানোর চেষ্টা কর। তখন আমি একটা স্কুলে, মানে কালনা মহারাজা হাই স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে জয়েন করি। এখন কি পরিস্থিতি দীপিকা? আজকে আমরা চুচুড়াতে একটা ফ্ল্যাট কিনে আছি, মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করা হয়েছে। তুমি নিজে এখন কি করছো দীপিকা? আমি এখন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আমার বিশ্বাস আমি পারবো। আমি এত কিছু বাধা যখন কাটিয়ে উঠতে পেরেছি, পারতেই আমি হবে। নিশ্চয়ই পারবো, কেননা আমার মেয়েটার জন্য আমাকে পারতে হবে। একদম নিজের পায়ে দাঁড়াতে হবে, রোজগার করতে হবে, চাকরি করো, যাই করো। হ্যাঁ,
মেয়েকে ভালো করে মানুষ করো দীপিকা, নিজে রোজগার করতে হবে, বাবা মার পাশে দাঁড়াতে হবে এবং একটা নতুন পৃথিবী দেখবে, একটা নতুন জীবন দেখবে। সব মহিলাদের জন্য একটাই কথা, পাশে স্বামী থাকুক না থাকুক নিজের পায়ে দাঁড়াতেই হবে, নিজে রোজগার করতেই হবে, এর আগে পরে আর কোনো কথা নেই। তোমার এই দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হয়, আমি স্পেশালি প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি, আর সেই কারণেই আজকে আমার এখানে এসে দাঁড়ানো। থ্যাংক ইউ তোমাকে। একদম ভালো থেকো দীপিকা। হ্যাঁ। Start. চেবাও। দীপিকা 30 সেকেন্ডসে 8টা ফুচকা খেয়েছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ফারজানা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শম্পা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে দীপিকা 5 পয়েন্টস। আমি বলছি কি কি গিফট আছে, রুম হিটার, টোস্টার, ওটিজি, শু ক্যাবিনেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। ফারজানা বলো। শু ক্যাবিনেট। ওকে, ফারজানার পছন্দ শু ক্যাবিনেট। শম্পা, সোফা। শম্পার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা। মিতা, ওটিজি। মিতার জন্য ওটিজি। দীপিকা, রুম হিটার। ওকে, দীপিকার জন্য রুম হিটার। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে ফারজানা। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার ফারজানা। সকলের জন্য ভদ্রেশ্বর রান্না ভ্যারাইটির তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার ফারজানা। ফারজানা, তোমার জন্য রয়েছে একটা বোনাস রাউন্ড এবং একটা বোনাস গিফট, ডাবল ডোর রেফ্রিজারেটর। 15 সেকেন্ড তোমার টাইম এই খেলার জন্য। এই এতগুলো বল দেখতে পাচ্ছ এখানে, আর ওখানে দেখতে পাচ্ছ কলসি। তোমাকে এখান থেকে ছুটতে হবে, বলটা কলসির ভেতরে ঢোকাতে হবে। একটা ঢোকাতে পারলেই হবে। স্টার্ট। ফারজানা, হলো না বোনাস রাউন্ড, বোনাস গিফটটাও হলো না। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সামায়ন এবং চন্দ্রিকা। প্রথম গান, প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। ये कौन आया दिल में हुई हलचल, देख के बस एक ही झलक हो गए हम पागल। अरे बातें मुलाकातें हमसे भी तो होंगी, अरे हमसे भूलेंगे वो आज नहीं तो कल। सामने ये कौन आया दिल में हुई हलचल, देख के बस एक ही झलक हो गए हम पागल। প্রশ্নটা হচ্ছে গানের কথা অনুযায়ী মনে কি হওয়ার কথা বলা হয়েছে। বলো দীপিকা। হালচাল। ওয়াও, 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। সেকেন্ড গান, সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো ফারজানা, কি গান বলো? ভুল করে চেষ্টা করে দিয়েছি। তাই না, কেউ পারতো? হ্যাঁ, আমি পারবো। কি মিতা? তুমি আছো এত কাছে তাই। ফারজানা মাঝে প্রেস করলে উত্তর দিতে পারলে না, -5। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখের যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। থার্ড গান,
থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। হাই হাই প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায় চোখ তারি যেন কাটারি দিল কোনে কোনে ভরে যায় যেন আগুন আগুন বাসনে সেজেছে কে যে করি করি ভেবে মরি মরি রঙিন যৌবন বুঝি সে বৃথা হায় হায় প্রাণ যায় যায় প্রাণ যায়। যতটা গাইলাম তার মধ্যে জীবনের সঙ্গে সম্পর্কিত কোন শব্দ রয়েছে? বলো শম্পা। প্রাণ। ওকে 5 পয়েন্ট শম্পা। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। মিতা। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। কোন সিনেমা গান? চন্দ্রমল্লিকা। আচ্ছা ওকে 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট ইন্ডাকশন ওভেন। নদী একটা তোমাদের পছন্দের মতো গান শোনাও। नैनों में सपना सपनों में सजना सजना पे दिल गया क्यों सजना पे दिल गया ओ, नैनों में सपना सपनों में सजना सजना पे दिल गया क्यों सजना पे दिल गया गले बेले देखे जवानी के रेले देखे हसीनों के मेले देखे दिल पे हो तू ही छा गया तू ही छा गया अरे नैनों में सपना सपनों में सजना सजना पे दिल आ गया क्यों सजना पे दिल आ गया। 5 নম্বর গান শেষ গান। রাইট আনসার দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট। झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा झुमका गिरा होए 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 झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे। গানের কথা অনুযায়ী ঝুমকা কোন বাজারে পড়ে গেছে? বলো শম্পা। बरेली के बाजार में। Correct answer. 5 পয়েন্টস। সঙ্গে বেতের মোড়ার সেট। के बाजार में झुमका गिरा रे। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। প্রত্যেকের জন্য 5টা করে শব্দ রাখা রয়েছে। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। 1 মিনিট টাইম। ফারজানা হেডফোন করো। কি নাচ এটা? ঝিঙ্কুনাকু নাকুনাকু নাকুনাকু না না ঝিঙ্কুনাকু নাকুনাকু নাকুনা গয়না। গঙ্গা গয়না। দোলনা গয়না। লঙ্কা বাঁশি। বাঁশি কোদাল। কোদাল ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা চড়াই। চড়াই গয়না। কলেজ গয়না। লন্ডি গয়না। লঙ্কা গয়না। লঙ্কা গয়না। লকিম গয়না। গ ল ল গ গ গ গ গ গয়না। 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 গয়না মন পুড়ে যায় চুল পুড়ে হয় 10 পয়েন্ট। পুরো ভেরি গুড। গান। ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ। মন। বই। মন 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 বই
রূপো, চুপচাপ, রূপো। ছাত্র, পাত্র, ছাত্র। ছাত্র, সিলিন্ডার, সিলিন্ডার। শুনতে পাচ্ছি না। মেশিন, মেশিন। শুনতে পাচ্ছি। মন, প্রশ্ন, রূপো, পিচবোর্ড, রূপো। একটা ছিল মন, রূপো, তারপরে সিলিন্ডার, তারপরে মেশিন। একটা পেয়েছো, 2 পয়েন্টস মিতা। একেবারে মানাইছে না রে। মাটির কাজ কোথায় গিয়ে করো? লাল পাহাড়ির দেশে যা। মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, পাখি, মাটির দেশে যা, পাখি, তোকে মানাইছে না রে। মাটি, মাটি, একেবারে মানাইছে না রে। রং, রং, ইঁদুর, 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 লাল ইঁদুর। পাহাড়ি দেশে যাবি, গঙ্গা, সরকা, গঙ্গা, কলকা, গঙ্গা, কলকা, গঙ্গা, সরকা, গঙ্গা। কলকাঠি, পাহাড়ি দেশে যাবি, ইঁদুর, কিটো, ইঁদুর। ও নাগর। যে দুটো পারোনি সেটা হচ্ছে একটা ইঁদুর আর একটা গঙ্গা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। জীবনের মন্ত্র কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ম্যাও, ম্যাও, বেগুন, ম্যাও, মিয়াও, দুল, দুল, জীবন, জীবন, ভাবনা, পাপিয়া, ভাবনা, পাবদা, আড়ি, হাড়ি, আড়ি, আড়ি, ভাবনা, পামেলা, ভাবনা, বাগদা, ভাব, ভাব না। সবাই করে ভয় যদি সবাই থাকে ভাবনা। ফেরায় সবাই 8 পয়েন্ট, 4টে সঠিক। গুড। কি কি গিফট আছে বলে দিও। আছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আছে লন্ড্রি ব্যাগ, আছে হেয়ার স্ট্রেটনার এবং নন স্টিক কুকওয়্যারের সেট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ফারজানা, 10 পয়েন্টস। কি নেবে? হেয়ার স্ট্রেটনার। ওকে, হেয়ার স্ট্রেটনার ফারজানা। সেকেন্ড পজিশন দীপিকা, 8 পয়েন্টস। কি নেবে? ননস্টিক, দীপিকার জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। শম্পা, লন্ড্রি ব্যাগ, শম্পার জন্য লন্ড্রি ব্যাগ। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, সেটা পাচ্ছে মিতা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস সাফেদ ডিটারজেন্ট পাউডার। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। বিল, আম, আল একটা কমন অক্ষর যেটা 3টে শব্দের মধ্যে যে কোনো জায়গায় বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দীপিকা। রয় আকার, বয় শূন্য র না ডয় শূন্য র? ডয় শূন্য র। বিড়াল, আমরা, তারপরে আড়াল, 20 পয়েন্টস সঙ্গে জুসার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুশনের সেট। বাঁ দিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি। বাঁ দিকে কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে সেটা বলতে হবে। এবার বলো দীপিকা। মগ, বোঝাও। মগ আর ডাল, মগ ডাল। রাইট, 20
সঙ্গে কুশনের সেট। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মোবাইল ফোন। ছোট্ট যখন পোষ্য, যে নামে ডাকি, দুগ্ধজাত দ্রব্য মিষ্টি বানিয়ে থাকি। এবার বল শম্পা। ছানা। বোঝাও। ছোট্ট যখন পোষ্য ডাকি, ছানা, যেমন বিড়াল ছানা, দুগ্ধজাত দ্রব্য ছানা দিয়ে কারেক্ট। সঙ্গে মোবাইল ফোন। 4 নম্বর প্রশ্ন যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। পাশাপাশি ক্লু, লম্বা দণ্ড চিনতে পান, প্রদীপের হলো স্থান। ওপর নিচে ক্লু, পুজোয় যাকে চিনে থাকা, খড়ি মাটি হাতে আঁকা। এবার বলো। টাইম আপ। পিলসুজ আর আলপনা। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গেজার। 5th প্রশ্ন, 30 পয়েন্টস এর আনসার, যদি পারো, ভুল করলে -20। এই মুহূর্তে শম্পার স্কোর 51, দীপিকার 58। দুজনের আছে দিদি নাম্বার 1 হওয়ার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, দুটো শব্দে উত্তর। এবার বলো শম্পা। ঢাকায় জামদানি। শম্পা বলছে ঢাকায় জামদানি। যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। রাইট আনসার, 30 পয়েন্ট। ভেরি গুড শম্পা। শম্পার গিফট গিজার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শম্পা পাল ঘোষ উইথ 81 পয়েন্টস। শম্পা এবার রেডি জ্যাকপট খেলার জন্য? যদি পারো তবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে গিফট পাবে। শুরু হচ্ছে এখন, স্টার্ট। চানাচুর, চুরমুর, মুড়ি মাখা, মাখা সন্দেশ, সন্দেশখালি। সন্দেশখালি, মুড়ি মাখা, চুরমুর, চানা, চুরমুর, মুড়ি মাখা, চানাচুর। কতবার মুড়ি মাখা? সন্দেশখালি, যা, সন্দেশখালি, মাখা সন্দেশ, মুড়ি মাখা, চুরমুর, চানাচুর। মিটাও তোমার মেমেন্টো এটা। দীপিকা, ফারজানা, উইনারের ট্রফি শম্পা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার তোমার। দিদি নাম্বার 1 সাশে। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ডাচ পেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে এই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, সকলের থেকে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। এরপরে দেখবেন জয়ী।